আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারে রিলেটিভ প্রোনাউন টপিকটি খুবই কমপ্লিকেটেড। আপনারা জানেন যে রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই এসে থাকে এবং আপনারা ওই কোয়েশ্চেনগুলো দাগাতে গিয়ে কিছু, কিছু ভুল করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত A to Z একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত সকল সমস্যা দূর হয়ে যাবে। ভিডিও জুড়ে আছি আমি এনাম আহমেদ ভূষণ, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে অধ্যয়নরত। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ শব্দটি যৌগিক, এখানে রি শব্দ অর্থ পিছনে এবং রিলেটিভ শব্দ অর্থ সম্পর্ক। অর্থাৎ সংক্ষেপে বোঝাতে গেলে যে যেসব সেন্টেন্সে দুটো অংশ থাকে, দুটো ক্লোজ থাকে এবং ওই ক্লোজ দুটি একটি প্রোনাউনের মাধ্যমে যুক্ত হয় এবং যুক্ত হয়ে ওই প্রোনাউনের আগে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনের সাথে বাকি ক্লোজের একটি সম্পর্ক স্থাপন করে, তাকেই রিলেটিভ প্রোনাউন বলা হয়। যেমন এখানে আপনারা যখন উদাহরণ দেখবেন, দি বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এখানে হু রিলেটিভ প্রোনাউনটি এর আগে দি বয় শব্দটির সাথে, নাউনটির সাথে, এর পরে যে অবস্থিত কেম হিয়ার এই অংশটুকুর সম্পর্ক স্থাপন করেছে। আবার দিস ইজ দি ম্যান হুম আই স ইয়েস্টারডে, এখানে হুমের মাধ্যমে দিস ম্যানের সাথে আই স ইয়েস্টারডে বাক্যাংশটির সম্পর্ক স্থাপন হয়েছে। অর্থাৎ এই হলো সেই লোকটি যাকে আমি গতকালকে দেখেছিলাম। অর্থাৎ এই লোকটির সাথে গতকালকে আমি যাকে দেখেছিলাম তার একটা সম্পর্ক স্থাপন হয়েছে হুমের মাধ্যমে। সহজ কথায় বলতে গেলে আপনারা যখন একটি সেন্টেন্সের ভিতরে, একই সেন্টেন্সের ভিতরে একটি নাউন বা প্রোনাউনের সাথে অন্য একটি ক্লোজের সম্পর্ক স্থাপন করবেন অথবা ওই নাউন বা প্রোনাউনকে ডিফাইন করতে গিয়ে একটি বৈশিষ্ট্য জ্ঞাপিত একটি ক্লোজ বা একটি সেন্টেন্স ইউজ করবেন, তখন যে প্রোনাউনটি ইউজ করতে হয়, হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, হোয়াট, বাট ইত্যাদি হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। উপরের বাক্যগুলোতে এই দুটো বাক্যতে হু এবং হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এছাড়াও বেশ কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে, যেমন হু, হুইজ, দ্যাট, হুজ, হোয়াট, বাট ইত্যাদি। এখানে হুইজ, দ্যাট সহ বাকি যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে এর ব্যবহার আমি নিচে দেখিয়ে দেব। এর আগে আপনারা অ্যান্টিসিডেন্ট বিষয়টি বুঝে নিন। রিলেটিভ প্রোনাউনে রিলেটিভ প্রোনাউনের পূর্ব উল্লিখিত রিলেটিভ প্রোনাউনের পূর্ব উল্লিখিত যে নাউন বা প্রোনাউন রয়েছে যাকে নির্দেশ করতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় তাকেই অ্যান্টিসিডেন্ট বলে। সংক্ষেপে বলতে গেলে রিলেটিভ প্রোনাউন গুলো যেখানে ব্যবহার করা হয়, বাক্যের যে স্থানে ব্যবহার করা হয় ওই স্থানের পূর্বে উল্লিখিত যে নাউন বা প্রোনাউন রয়েছে তাকেই অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে পূর্বগামী, অর্থাৎ পূর্বে গমন করেছে এমন। যেমন এখানে আপনারা যদি লক্ষ্য করেন, দি বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। হু এর পূর্বে যে নাউনটি বসেছে এখানে দি বয়, এই দি বয় হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। আবার হুম শব্দটির আগে যে নাউনটি বসেছে দি ম্যান, এখানে ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আশা করি আপনারা অ্যান্টিসিডেন্ট টপিকটা বুঝতে পেরেছেন। এখন বেশ কিছু রিলেটিভ প্রোনাউনের ব্যবহার জেনে নিই। রুল নাম্বার 1, গ্যাপের পরে ভার্ব আছে এবং গ্যাপের পূর্বে একজন পার্সন আছে। এই ক্ষেত্রে গ্যাপে হু বসে। অর্থাৎ যখন কোনো গ্যাপ ফিলিং আসবে এবং অপশনে আপনারা দেখতে পারতেছেন যে এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, সেখানে আপনারা লক্ষ্য করবেন যে ওই গ্যাপের পূর্বে কি কোনো ব্যক্তিবাচক নাউন আছে কিনা অথবা প্রোনাউন আছে কিনা এবং ওই গ্যাপের পরে কোনো ভার্ব আছে কিনা, হোক সেটা অক্সিলারি ভার্ব হোক সেটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে ওই গ্যাপে আপনার হু বসবে। কিন্তু ওই গ্যাপের পূর্বে যখন থিং অথবা অ্যানিমাল থাকবে তখন গ্যাপে হুইস অথবা দ্যাট হয়। ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন কখনো ভার্বের সাবজেক্ট হলে তা অবশ্যই হু হবে। অর্থাৎ যখন গ্যাপের পূর্বে ব্যক্তি থাকে তখন আপনারা এখানে হু বসাবেন গ্যাপে, আর যখন ওই গ্যাপের পূর্বে থিং অথবা এনিমল থাকবে তখন সেখানে আপনাদের হুইজ অথবা
দ্যাট ব্যবহার করতে হবে। যেমন আপনারা এখানে যদি উদাহরণগুলো দেখেন যে দি আই নো দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে হু এর আগে একটি নাউন রয়েছে যেটি হচ্ছে ব্যক্তিবাচক নাউন এবং হু এর পরে একটি ভার্ব রয়েছে। আবার যদি সেকেন্ড উদাহরণটা দেখেন তা এখানে দি বয় হু স্টোল মাই ব্যাগ ওয়াজ ব্ল্যাক। এখানে হু এর পূর্বে দি বয় রয়েছে যা ব্যক্তিবাচক এবং হু এর পরে একটি ভার্ব রয়েছে। আবার ডু ইউ নো হু ইজ ডক্টর ইউনুস। এক্ষেত্রে এখানে হু এর পূর্বে আচ্ছা এই ক্ষেত্রে নিয়মটা একটু আপনারা বুঝবেন যে কখনো আমরা ব্যক্তিবাচক প্রোনাউনগুলো ভার্বের সাবজেক্ট হলে আমরা সেখানে হু ব্যবহার করি। যেমন ডু ইউ নো হু ইজ ডক্টর ইউনুস, অর্থাৎ এখানে আহ, এই যে হু একাধারে এখানে রেডি প্রোনাউনের কাজও করতেছে, আবার এখানে ইন্ট্রোগেটিভ প্রোনাউনেরও কাজ করতেছে। এগুলোকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এখানে ডক্টর ইউনুস কে সেটি কি আপনি জানেন? এই অর্থে এখানে হু ব্যবহার করা হয়েছে, ডক্টর ইউনুস কে এই অর্থে। আবার এই হু এর মাধ্যমে ডু ইউ নো এবং ডক্টর ইউনুসের সম্পর্ক করেছে। এখানে হু কোনো রেডিভ প্রোনাউন না, এখানে হু হচ্ছে একটা এমবেডেড কোশ্চেনের কোশ্চেনবোধক প্রশ্নবোধক প্রোনাউন। রুল নাম্বার 2, গ্যাপের পরে ভার্ব থাকলে, গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে গ্যাপে হুয়েভার হয়। আচ্ছা, অনেক সময় এমন হয় যে গ্যাপের পরে ভার্ব আছে কিন্তু গ্যাপের পূর্বে কোনো পার্সন নেই, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হিসেবে কোনো পার্সন নেই। সেক্ষেত্রে আপনাদের গ্যাপে হু এভার ব্যবহার করতে হবে। যেমন এখানে ইউ ক্যান ডিসকাস দি ইস্যু উইথ ড্যাশ ইউ ফিল ক্যান সলভ দি প্রবলেম। এখানে গ্যাপের পূর্বে কোনো পার্সন নাই, কিন্তু গ্যাপের পরে একটি ভার্ব আছে। তাই এখানে আপনারা কি ব্যবহার করতে পারবেন? এখানে আপনারা হু এভার ব্যবহার করতে পারবেন। আবার গিভ দি ক্লোজ টু ড্যাশ নিডস দেম। এক্ষেত্রে আচ্ছা, এইখানে আগের উদাহরণটিতে এখানে ইউ শব্দটি আসবে না, ইউ শব্দটি এখানে টাইপিং মিস্টেক। আপনারা এটি স্কিপ করবেন যখন নোট করবেন অথবা স্ক্রিনশট দিবেন। অবশ্যই এখানে ইউ শব্দটি স্কিপ করবেন। গ্যাপের পরে সরাসরি ভার্ব হয়ে থাকে হুয়েভারের ক্ষেত্রে। যেমন এখানে গিভ দি ক্লোজ টু ড্যাশ নিডস দেম। এখন এই গ্যাপের পূর্বে আপনার একটা প্রিপজিশন আছে যা কোনো ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন নয়, কিন্তু গ্যাপের পরে একটি ভার্ব রয়েছে। তাই গিভ দি ক্লোজ টু ড্যাশ নিডস দেম এখানে কি হবে? এখানে হবে হুয়েভার। গিভ দি ক্লোজ টু হুয়েভার নিডস দেম, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 6-7 সালে এসেছিল, গুরুত্বপূর্ণ টপিক একটি। আচ্ছা, রুল নাম্বার 3, দুটি ক্লোজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে নাউন বা প্রোনাউন, এগুলো একটু মাথায় রাখতে হবে যে গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকলে এবং অ্যান্টিসিডেন্টটি যদি পার্সন হয়, অর্থাৎ গ্যাপের পরে আপনার নাউন বা প্রোনাউন থাকবে, আবার গ্যাপের আগে যে অ্যান্টিসিডেন্টটা বসবে সেটি পার্সন হবে, অন্য কিছু না, পার্সন। যখন পার্সন হবে তখন ওই গ্যাপে আপনাদের হুম বসাতে হবে। আগের নিয়মে আমরা পড়েছিলাম যে গ্যাপের পূর্বে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকবে এবং গ্যাপের পরে একটি ভার্ব থাকবে, কিন্তু এখানে গ্যাপের আগে আপনার একটি পার্সন থাকবে, গ্যাপের পরে একটি নাউন বা প্রোনাউন থাকবে, অর্থাৎ এখানে ভার্ব থাকবে না গ্যাপের পরে। সেক্ষেত্রে গ্যাপে অবশ্যই আপনাদের হুম ব্যবহার করতে হবে। হুম, যেমন হি ইজ দি ম্যান হুম দে সে দি পুলিশ অ্যারেস্টেড। এখানে লক্ষ্য করুন যে হুমের পূর্বে একটি নাউন বা প্রোনাউন রয়েছে, সরি, হুমের পরে একটি নাউন বা প্রোনাউন রয়েছে, কিন্তু হুমের আগে একটি ব্যক্তিবাচক নাউন রয়েছে। এমন যখন হবে তখন এই যে ব্যক্তিবাচক নাউন এবং পরবর্তী ক্লোজের নাউন বা প্রোনাউনের মাঝে একটি হুম বসবে। হি ইজ দ্য ম্যান হুম দে সে দি পুলিশ অ্যারেস্টেড। আবার ডু ইউ নো হুম ইউ আর স্পিকিং টু। এই ক্ষেত্রে হোমের এই কোশ্চেনটিও একটি এমবেডেড কোশ্চেন। এগুলো আপনার রেডিভ প্রোনাউনের ভিতরে আসবে না, এগুলো রেডিভ প্রোনাউনের নিয়মের অনুসারী নয়।
আপনার পরের উদাহরণে যান, দেখুন দিস ইজ দি হাউস হুইচ বা দ্যাট আই ওয়ান্ট টু বাই। এই ক্ষেত্রে সেকেন্ড রুল অর্থাৎ অ্যান্টিসিডেন্টটি যদি থিং অথবা অ্যানিমাল হয় তবে গ্যাপে হুইচ অথবা দ্যাট বসে। যে কোনো নিয়মই যখন অ্যান্টিসিডেন্ট আপনার হুইচ অথবা দ্যাট হয় তখন অবশ্যই সেখানে সরি, যখন অ্যান্টিসিডেন্টটি থিং অথবা অ্যানিমাল হয় তখন অবশ্যই গ্যাপে আপনার হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে হবে। যেমন এখানে দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই, এখানে গ্যাপে কি হবে হুইচ অথবা দ্যাট, কারণ এই গ্যাপের পূর্বে যে অ্যান্টিসিডেন্টটি রয়েছে এটি হচ্ছে এক ধরনের বস্তু যা হচ্ছে হাউস। আবার দিস ইজ দি পেন হুইচ অথবা দ্যাট আই ওয়ান্ট, এখানে পেন একটি অ্যান্টিসিডেন্ট যা একটি বস্তু। তো আপনারা চাইলে এখানে হুইচ অথবা দ্যাট যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবং অপশনে যদি দুটোই থাকে, হুইচ অথবা দ্যাট দুটোই থাকে, সেক্ষেত্রে আপনারা অলওয়েজ হুইচ প্রিফার করবেন বেশি। দিস ইজ দি পেন হুইচ আই ওয়ান্ট, এখানে হুইচ প্রিফারেবল বেশি। রুল নাম্বার 4, নাউন যদি পজেশন সত্য অথবা কানেকশন সম্বন্ধ বোঝায় সেক্ষেত্রে হুজ বসে। পজেশন অথবা সত্য অথবা অধিকার অর্থাৎ কোনো কিছুর উপরে কারো অধিকার প্রতিষ্ঠিত বা কারো অধিকারে সেটি রয়েছে এমন কিছু বোঝাতে হুজ ব্যবহার করা হয়। যেমন সালমা কুড নট টেল টেল, এক্ষেত্রে গ্যাপটি হবে এই বুকসের পূর্বে। সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দি টেবিল, এক্ষেত্রে ড্যাশ বুকস কার বই এমন একটি অর্থ এখানে দাঁড়ায় যে সালমা কুড নট টেল, সালমা বলতে পারেনি কার বই টেবিলে পাওয়া গেল, কার বই টেবিলে রেখে গিয়েছিল। তাই কার অর্থাৎ এখানে কার অধীনে বা কার সত্ত্বে অথবা কার অধিকারে এই বইগুলো রয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে, তাই এখানে উত্তর হবে হুজ। আবার দি ইউএস কংগ্রেস রিস্টোরড দি মেডাল অফ অনার দ্যাট that that was first presented in 1965 to a woman dash name, এখানে এই ওম্যানের সাথে একটি ড্যাশ আসবে, ড্যাশ এ ওম্যান ড্যাশ নেম few of us have heard, এখানে এই নাম ড্যাশ নেম নাম কার নাম অর্থাৎ এখানে সম্বন্ধ বোঝাচ্ছে এই নামটি কার সাথে সম্বন্ধ রয়েছে সম্পর্কিত, এক্ষেত্রেও আপনাদের হুজ ব্যবহার করতে হবে, হুজ নেম few of us have heard। এখানে আমি যে কয়টি রিলেটিভ প্রোনাউন রয়েছে সব কয়টাই এখানে আলোচনা করেছি। এখন কিছু প্র্যাকটিস করলে আপনাদের বাকি কোনো কনফিউশন থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এখানে ফার্স্ট, হুইচ ইজ দি কারেক্ট সেন্টেন্স? ইট ইজ আই হু ইজ টু ব্লেম, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ইট ইজ আই হু আর টু ব্লেম, ইট ইজ মি হু আর টু ব্লেম। এক্ষেত্রে আপনারা একটি নিয়ম ফলো করবেন, যখন হু বসবে, যখন হু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে তখন হু এর অ্যান্টিসিডেন্ট অনুসারে হু এর পরবর্তী ভার্বের টেন্স অথবা ফরমেশন নির্ধারিত হয়। যেমন এই সেন্টেন্সে হু এর আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে আছে আই, তাহলে হু এর পরে ভার্বটি কি হবে? হু এর পরে ভার্বটি হবে অ্যাম। ইট ইজ আই হু অ্যাম টু বিলিভ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ইট ইজ আই হু অ্যাম টু বিলিভ। দি ওল্ড ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর হ্যাজ ব্রট এ কার, বট এ কার। এক্ষেত্রে গ্যাপের পূর্বে একজন ব্যক্তি রয়েছে এবং গ্যাপের পরে একটি ভার্ব রয়েছে। আপনারা জানেন যে গ্যাপের পূর্বে ব্যক্তি এবং গ্যাপের পরে ভার্ব থাকলে সেখানে হু ব্যবহার করতে হয়। মঞ্জুর মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক, এই ক্ষেত্রে গ্যাপের পূর্বে উইথ থাকলেও, এক্ষেত্রে গ্যাপের পূর্বে উইথ থাকলেও আপনারা এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ধরবেন মঞ্জুরকে, এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট মঞ্জুর হবে, মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক। কারণ কি এখানে মঞ্জুর আলাদা, মঞ্জুরের সাথে কানেক্টেড হচ্ছে হেল্প মি, মঞ্জুর হেল্প মি। উইথ ড্যাশ আই ওয়ার্ক এটা হচ্ছে আলাদা একটি ক্লোজ, উইথ ড্যাশ আই ওয়ার্ক এটি হচ্ছে আলাদা একটি ক্লোজ। এমন যদি হতো যে এখানে আমি কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম যে এই গিভ দি ক্লোজ টু, এখানেও প্রিপোজিশন রয়েছে কিন্তু গিভ দি ক্লোজ টু এটি একটি একই একই ক্লোজের ভিতরে আপনার প্রিপোজিশন রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন যে প্রিপোজিশনটি আলাদা একটি ক্লোজ, যা যে ক্লোজটির ভিতরে একটি রিলেটিভ প্রোনাউন রয়েছে। তাই এখানে আপনার
অ্যান্টিসিডেন্ট আসবে, এখানে অ্যান্টিসিডেন্ট আসবে মঞ্জুর। আমরা জানি যে গ্যাপের আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যক্তি এবং গ্যাপের পরে একটি নাউন বা প্রোনাউন থাকলে সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করে থাকি। হুম, মঞ্জুর উইথ হুম আই ওয়ার্ক হেল্পড মি। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই এমসিকিউটি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের ব্যাখ্যা করে জানিয়ে দেব। দিস ইজ দি ম্যান ড্যাশ ইউ মেট ইন ঢাকা লাস্ট নাইট। আমরা জানি গ্যাপের পূর্বে ব্যক্তিবাচক নাউন, গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকলে, যে কোনো নাউন বা প্রোনাউন, তাহলে গ্যাপে অবশ্যই হুম ব্যবহার করতে হয়। এখানে অপশনে হুম নেই, তাই এখানে একটি অপশনও কারেক্ট না। নান অফ দি এভাব হবে এখানে। এখানে কারেক্ট আনসার হচ্ছে হুম। গিভ ক্লোজ টু ড্যাশ নিডস দেম। এখানে সরাসরি আনসার হবে হুয়েভার। গিভ ক্লোজ টু হুয়েভার নিডস দেম। এক্ষেত্রে আমরা জানি যে গ্যাপের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন না থাকলে আমরা সেখানে হুয়েভার ব্যবহার করে থাকি। প্লিজ ভোট ফর দি মেম্বার ড্যাশ হ্যাজ ডান দি মোস্ট ফর আওয়ার ভিলেজ। এক্ষেত্রে হু ইউ বিলিভ, হু ইউ বিলিভড, দ্যাট ইউ বিলিভ, হুম ইউ বিলিভ। এক্ষেত্রে আপনারা জানেন যে গ্যাপের পূর্বে ব্যক্তিবাচক নাউন রয়েছে, গ্যাপের পরে একটি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কি হবে? হু হবে। তাই এক্ষেত্রে সি নাম্বার ডি নাম্বার ইনকারেক্ট, আগেই বাদ। বি নাম্বার ডি নাম্বার এ নাম্বার বি নাম্বারের ভিতরে যে কোনো একটি হবে। এক্ষেত্রে সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যেহেতু এখানে প্লিজ ভোট, ভোট প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হু ইউ বিলিভ, এ নাম্বার। আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিং। এক্ষেত্রে স্টোরিজ অ্যান্টিসিডেন্ট হিসেবে একটি বস্তুকে নির্দেশ করছে, তাই এখানে অ্যান্সার হবে দ্যাট। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স ড্যাশ ওয়ার্ক ইন দি সেম অফিস। এক্ষেত্রে কমার মাধ্যমে এই সেন্টেন্স দুটো আলাদা করা হয়নি, বরং একত্র করা হয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা অল অফ দেম ব্যবহার করতে পারবো না, কারণ অল অফ দেম সবসময় একটি সাবজেক্ট হিসেবে বসে, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। কিন্তু এখানে সাবজেক্ট বসানোর ওয়ে নাই, এখানে আমাদের দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে, যা অল অফ হুম এর মাধ্যমে সম্ভব। তো এখানে উত্তর হবে অল অফ হুম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি রেডি প্রোনাউন সম্পর্কিত আপনাদের যত কনফিউশন ছিল সবকিছু একটি ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে গিয়েছে। এখানে ভিডিওর শেষে দুটো ভিডিও ভিডিও লিংক আসবে, এখানে একটি আর এখানে একটি প্লেলিস্টের লিংক আসবে। আশা করি এই প্লেলিস্টটি এবং এখানে এই ভিডিওটি দেখলে আপনাদের আরো উপকার হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।